সেলাইয়ের স্কুল থেকে ফিরে এসেই পাড়ার মেয়ে মল্লিকাকে কনে সাজে সাজাতে চলে গিয়েছিল কবিতা। কোনো বিউটি পার্লারের সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও কনে সাজানোর যথেষ্ট সুনাম আছে ওর। গ্রামের সকলের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বিউটি পার্লার থেকে বিউটিশিয়ান ডেকে মেয়ে সাজানোর ক্ষমতা থাকে না সকলের। তাই গ্রামের অনেক মেয়ে বউকে সাজায় কবিতা। কনে সাজাতে খুব ভালোবাসে কবিতা। সাজানোর জন্য কেউ অনুরোধ করলে তা উপেক্ষা করতে পারে না ও। মল্লিকার মায়ের অনুরোধে মল্লিকাকে সাজাতে রাজি হয়েছিল কবিতা। তবে এত মেয়ে বউকে সাজিয়ে দিলেও নিজে কখনো সাজে না ও। কোনো বিশেষ দিনে মা বা অন্য কেউ ওকে সাজতে বললে ও করুণ হেসে বলে, আমাকে ঈশ্বর তো অনেক সাজিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আর সাজার দরকার নেই। ঈশ্বরের ওপর তীব্র অভিমান থেকেই বলে ও এই কথাগুলো। সত্যি সৃষ্টিকর্তা বড়ই কৃপণ হাতে তৈরি করেছেন কবিতাকে। কবিতার গায়ের রঙই যে শুধু কালো তা নয়। থ্যাবড়া নাক, ছোট ছোট দুটো চোখ ও ছড়ানো ঠোঁটে মুখটা বড়ই শ্রীহীন। নিজের রূপের জন্য আত্মগ্লানিতে সর্বদা ভোগে ও। স্নান করে উঠে চুলে চিরুনি বুলোনোর সময় কয়েক মুহূর্ত ছাড়া আয়নার দিকে তাকায় না বড় একটাও। কবিতা ওর বাবার গায়ের রং ও মুখের আদল পেয়েছে। তবে ঈশ্বর ওকে বাবার মতো টিকালো নাক দেননি। কবিতার বাবা তপন হালদার দেখতে খারাপ ছিলেন বলে তার মা বাবা খুঁজে খুঁজে এক হতদরিদ্র ঘরের সুন্দরী মেয়েকে ছেলের বউ করে নিয়ে এসেছিলেন, মেয়ের বাবাকে অনেক টাকা দিয়ে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, সুন্দরী বউয়ের দৌলতে যদি তাদের সন্তানরা দেখতে ভালো হয়। কিন্তু ঈশ্বর তাদের সেই আশা পুরোপুরি পূরণ করেননি। তার পরের দুই সন্তান মায়ের মতো রূপ পেলেও তপনের প্রথম সন্তান কবিতা মায়ের রূপের ধারে কাছেও না গিয়ে পেয়েছে বাবার রূপ। নিজের রূপের জন্য খুব ছোট থেকেই নিজের উপর চরম বিতৃষ্ণা ছিল কবিতার। বড় হওয়ার পর সেই বিতৃষ্ণা আরও বাড়তে থাকে। এমন একটা সময় গেছে যখন ও নিজেই বাইরে যেতে চাইতো না, এমনকি বাইরের মানুষের সামনে কোনোভাবে বের হতে চাইতো না। তাই পড়াশোনায় বেশ ভালো থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিক পাশ করার পর কোনোভাবেই কলেজে ভর্তি হতে রাজি হয়নি ও। অনেক জমিজমা ও দুটো রাইস মিলের মালিক তপন হালদার প্রচুর টাকা থাকা সত্ত্বেও বেশ মনোকষ্টের দিন কাটে তার। অন্য দুই ছেলে মেয়ের জীবন মসৃণভাবে এগিয়ে চলছিল, কিন্তু বড় মেয়ের মানসিক অবস্থার কথা ভেবে একসময় খুব ভেঙে পড়েছিলেন তিনি ও তার স্ত্রী রেবতী। কি করে মেয়েকে স্বাভাবিক করা যায় তার উপায় খুঁজতেন তারা। এদিকে অনেক টাকার বিনিময়ে সে মেয়ের বিয়ে দেবেন সেই রাস্তাও বন্ধ করে দিয়েছে কবিতা নিজেই। ও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল ওর বিয়ের কোনো যোগাযোগ না করতে। মোটা টাকা পণ দিয়ে বিয়ে করতে চায় না ও। এরপর আর বিয়ে নিয়ে এগোনোর সাহস হয়নি তপন হালদারের। দিন চলছিল গতানুগতিকভাবে। কয়েক বছর পেরিয়ে যাওয়ার পর একজনের পরামর্শে তপন হালদার কবিতাকে শহরের সেলাইয়ের স্কুলে ভর্তি করতে চান। কবিতা তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। সেই থেকে টানা 5 বছর সেলাই শিখে এখন কবিতা সেলাই স্কুলের দিদিমণি। মানসিক অবসাদ থেকে মুক্ত করতে সেলাই শিখিয়েছিলেন তপন। সেলাই শেখা পর্যন্ত ব্যাপারটা ঠিক ছিল, কিন্তু তার মেয়ে সামান্য একজন সেলাইয়ের দিদিমণি হবে কথাটা ভেবে
প্রথমে খারাপ লেগেছিল তার, অথচ করার কিচ্ছু ছিল না। কবিতা যাতে মানসিক শান্তিতে থাকে সেটাই চেয়েছিলেন তিনি। তাই কবিতার এই ইচ্ছেতেও বাধা দেননি। অবশ্য বাড়ির গাড়িতে যাতায়াত করে কবিতা, আর ওর পারিশ্রমিকের টাকাটা গরিব মেয়েদের সেলাইয়ের সরঞ্জাম কেনার জন্য দিয়ে দেয়। তবু কাজটা ছাড়তে ইচ্ছে করে না ওর। কবিতার বয়স এখন 31। নিজের রূপ নিয়ে ভাবা অনেক আগেই ছেড়ে দিয়েছে ও। সেলাইয়ের স্কুল চালিয়ে আর গল্পের বই পড়ে কাটিয়ে দিচ্ছে দিনগুলো। কবিতার ভাই ও বোনের বিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। বোন স্বামীর সঙ্গে দিল্লিতে থাকে। ভাই কল্লোল ও তার স্ত্রী লিপিকা যথেষ্ট সম্মান করে কবিতাকে। মল্লিকাকে সাজিয়ে বাড়ি ফিরতেই লিপিকা বলল, দিদি ভাই, তোমাকে তো মল্লিকার বাবা নেমন্তন্ন করে গেছেন, তুমি যাবে তো? এবার তাহলে একটু তৈরি হয়ে নাও। ম্লান হাসল কবিতা। আমার আবার তৈরি হওয়ার কি আছে, শুধু সালোয়ারটা ছেড়ে একটা শাড়ি পরে নেব। কিন্তু তোকেও তো অনেক করে বলেছে যাওয়ার জন্য। না গেলে ভাববে ওদের অবস্থা তেমন ভালো নয় বলে ওদের নিমন্ত্রণকে উপেক্ষা করলি। না না, তা কেন, আমি যাব তো। শাড়ি বার করে রেখেছি আমার আর তোমার জন্য। তোর শাড়ি আমি পরবো? তুই জানিস তো আমি গাঢ় রঙের বা ঝকঝকে শাড়ি পরি না। হ্যাঁ জানি তো, তাই একটা ফিকে আকাশি রঙের মুগার পাড় দেওয়া পিওর সিল্ক বার করেছি তোমার জন্য। ওটা পরতে তোমার খারাপ লাগবে না। আজ আর অমত করেনি কবিতা। লিপিকার দেওয়া শাড়িটা পরেছে ও। লিপিকা জোর করে মুখে পাউডারের পাপটা বুলিয়ে দিয়ে একটা টিপ পরিয়ে দিয়েছে কবিতার কপালে। তাতেই একটু অন্যরকম লাগছে কবিতাকে। সাধারণত গাড়ি করেই সব বিয়ে বাড়িতে যায় লিপিকা, কিন্তু যেহেতু মাত্র 3-4টে বাড়ি পরই মল্লিকাদের বাড়ি, তাই হেঁটেই গেল ওরা। সন্ধে লগ্নে বিয়ে, তাই বিকেল বিকেল সাজিয়ে দিয়ে গিয়েছিল কবিতা। বিয়ে বাড়িতে ঢোকার আগে থেকেই এক টানা শঙ্খধ্বনি ও উলুধ্বনি শোনা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল যে বিয়ে শুরু হয়ে গেছে। কবিতারা ঢুকতেই এগিয়ে এলো মল্লিকার দাদা মুকুল। ওর সঙ্গে একজন অপরিচিত যুবক। যুবকের উচ্চতা 6 ফুটের কাছাকাছি হবে, দোহারা চেহারা, গায়ের রং কালোর দিকে। মুকুল পরিচয় করিয়ে দিল যুবকের সঙ্গে। বলল, কবিতাদি, এ হচ্ছে আমার মাস্তুতো দাদা অলোক বসু। মল্লিকাকে তোমার সাজানোটা ওর ভীষণ পছন্দ হয়েছে। ও তোমার সঙ্গে আলাপ করার জন্য উদগ্রীব হয়ে আছে। অলোক বসু নমস্কার করতেই হাত তুলে প্রতি নমস্কার করল কবিতা। অলোক বসু বলল, সত্যি খুব সুন্দর সাজিয়েছেন আপনি মল্লিকাকে। আমি কিন্তু মল্লিকার কাছে আপনার সম্বন্ধে অনেক কিছুই জেনেছি। কবিতা বলল, বাবা, এর মধ্যে আমার সম্বন্ধে অনেক কথা শোনা হয়ে গেছে আপনার। তো কি জেনেছেন আপনি শুনি? জেনেছি আপনার মন খুব উদার। আপনি শখের জন্য সেলাই শেখান, কিন্তু পারিশ্রমিকের টাকা পুরোটাই দান করে দেন ওই সেলাই স্কুলের গরিব ছাত্রীদের। আপনার ভরসাতেই ওখানে সেলাই শিখছে বেশ কিছু মেয়ে বউ। তাছাড়া যাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়, যাদের বিউটি পার্লার থেকে বিউটিশিয়ান ডেকে কোণে সাজানোর সামর্থ্য নেই, তাদের বাড়ির মেয়ে বা বউকে আপনি খুব যত্ন নিয়ে সাজিয়ে দেন। কবিতা সামান্য হাসল। আমার টাকার প্রয়োজন নেই, তাই ওদের একটু হেল্প করি। এটা তেমন কিছু বলার মতো ব্যাপার নয়। শুধু এটাই নিশ্চয় শোনেননি, তার সঙ্গে এও শুনেছেন যে আমি একেবারে কুরুপা? না, তেমন কোনো কথা বলেনি মল্লিকা। শাড়ি দিয়ে রাখা চেয়ারের দিকে নির্দেশ করে অলোক বললেন, সবাই ছাদনাতলায় বিয়ে দেখতে ব্যস্ত,
তাই চেয়ারগুলো ফাঁকা রয়েছে। আসুন না, একটু বসা যাক। কবিতা ও লিপিকা বসার পর লিপিকার পাশে বসল অলোক। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর প্রথম মুখ খুলল অলোকই। কবিতার দিকে তাকিয়ে বলল, আপনি বলছিলেন না আপনি কুরুপা? সেটা বললেই শুধু হবে না, আপনার অন্তরের সৌন্দর্য কিছু কম নয়। আর আমি মনে করি বাহ্যিক রূপের থেকেও অন্তরের সৌন্দর্যের মূল্য অনেক বেশি। হয়তো আমার নিজের রূপ নেই বলেই এমন উপলব্ধি আমার। লিপিকা বলল, এটা আপনি ঠিক বলেছেন। আমার দিদিভাইয়ের অন্তরটা আকাশের মতো বড়। অলোক বলল, শুনলাম আপনি এখানকার একজন ধনী মানুষের মেয়ে। আমি কিন্তু ঠিক তার উল্টো। গরিব বাবার ছেলে আমি। আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক, 2 বছর আগে রিটায়ার্ড করেছেন। আমি নিজেও প্রাইমারি স্কুলে টিচারি করি। আপনাদের মতো মানুষের পাশে বসার বা কথা বলার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু আমি শুনলাম যে আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ, তাই সাহস করে গল্প করতে এলাম। কবিতা বলল, ভালোই করেছেন, সময়টা কেটে যাবে কথা বলে। লিপিকা বলল, আপনার বাড়িতে কে কে আছেন অলোকবাবু? আমি মা বাবার একমাত্র সন্তান, তাই বাড়িতে আমার মা, বাবা আর আমি থাকি। তার মানে আপনি এখনো বিয়ে করেননি? না, আমি এক প্রকার বিয়ে করব না বলেই মনস্থির করেছি। আসলে আমার বিয়ে করতে ভয় করে একটা কারণে। কবিতা বলল, কারণটা কি শুনি? অলোক বলল, আমার মা অত্যন্ত সাধাসিধে ও সরল প্রকৃতির মানুষ। সংসারের বেশি জটিলতা বোঝেন না উনি। এই সরলতার কারণে অনেক সময় যা করা উচিত নয় এমন কাজ করে ফেলেন। আবার অন্যকে যে কথা বলা উচিত নয় এমন কথাও বলে ফেলেন। পরে আমরা বুঝিয়ে বললে নিজের ভুলটার কথা ভেবে লজ্জা পান। বাবা ও আমি দুজনেই একটু শান্তিপ্রিয়, তাই মাকে নিয়ে আমাদের কোনো অসুবিধে হয় না। মায়ের এই ধরনের ছোট ছোট ভুল ত্রুটিকে মানিয়ে নিয়ে চলি আমরা। কিন্তু আমার স্ত্রী এসে যদি এই কারণে মায়ের সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে না পারে, তাহলে মা মনে কষ্ট পাক, সেটা আমি চাই না। কবিতা বলল, আপনি আগে থেকেই ধরে নিচ্ছেন কেন যে আপনি যাকে বিয়ে করবেন সে মানিয়ে নিতে পারবে না আপনার মাকে? আসলে বন্ধুদের মুখে তাদের বউদের কথা শুনে মনে হয়েছে যে এখনকার বেশিরভাগ মেয়েরই সহ্য শক্তি খুব কম। যে কোনো পরিস্থিতির সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না তারা। তাই ভয় হয়, যদি মায়ের বোকামি করে করা ভুলগুলো নিয়ে অশান্তি শুরু হয় বাড়িতে। আপনার ধারণা কিন্তু ভুল। সব মেয়ে এমন হয় না। যার সঙ্গে আপনার বিয়ের যোগাযোগ হবে, আপনি আপনার মায়ের সমস্যার কথা জানিয়ে দেবেন তাকে। আপনার ধারণা কিন্তু ভুল। সব মেয়ে এমন হয় না। যার সঙ্গে আপনার বিয়ের যোগাযোগ হবে, আপনি আপনার মায়ের সমস্যার কথা জানিয়ে দেবেন তাকে। এরপর সে যদি সব জেনেও বিয়েতে রাজি হয়, তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না ভবিষ্যতে। অলোক বলল, তেমন মেয়ে কি আছে? কবিতা বলল, কেউ না কেউ তো নিশ্চয় আছে। অলোক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মুকুল এসে সামনে দাঁড়ালো। বলল, কবিতাদি, আমাদের আয়োজন খুবই সামান্য, নিমন্ত্রিতের সংখ্যাও কম। খাওয়া দাওয়া শুরু হয়েছে, আপনারা এসে যদি খেয়ে নেন তাহলে ভালো হয়। কোনো বাক্য ব্যয় না করেই কবিতা আর লিপিকা উঠে মুকুলের সঙ্গে গেল। খাদ্য তালিকা সংক্ষিপ্ত হলেও খেয়ে তৃপ্তি পাওয়ার মতো আয়োজন করেছে মুকুলেরা। খেয়ে উঠতে রাত 10টা বেজে গেল। মল্লিকার সঙ্গে দেখা করে চলে আসছিল কবিতারা।
মুকুল এসে বলল, কবিতাদি, একটা কথা ছিল তোমার সঙ্গে। কবিতা বলল, কি কথা রে? কাল বিকেলেই অলোকদা বাড়ি চলে যাবে। ওর খুব ইচ্ছে কাল সকালের দিকে একবার তোমাদের বাড়ি গিয়ে তোমার মা বাবার সঙ্গে আলাপ করার। মল্লিকাদের রওনা হতে হতে 10টা সাড়ে 10টা বেজে যাবে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি সকাল 8টা নাগাদ অলোকদাকে নিয়ে তোমাদের বাড়ি যেতে পারি। সামান্য আলাপেই কেউ যে কারো বাড়ি যেতে চায় সেটা ধারণার বাইরে ছিল কবিতার। একেবারে অপ্রত্যাশিত প্রস্তাবটা শুনে ঘাবড়ে গেল কবিতা। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মা বাবার সঙ্গে উনি আলাপ করতে চান, এতে আমার আপত্তি থাকবে কেন? তুই উনাকে নিয়ে যাস। সকাল 10টার সময় সেলাই স্কুলে যায় কবিতা, আর বিকেল 4টের সময় ফিরে আসে। তাই বাড়ির অন্য সবার সাথে ব্রেকফাস্ট না করে 9:30টার সময় ভাত খেয়ে নেয় ও। স্নানটা ঘুম থেকে ওঠার পরেই সেরে ফেলে। তারপর গল্পের বই নিয়ে বসে। রহস্য গল্প বা উপন্যাস পড়তে খুব ভালোবাসে কবিতা। নিজেদের বাড়িতে একটা ছোটোখাটো লাইব্রেরি থাকা সত্ত্বেও পাড়ার লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়েও। আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তমুখী নীলা বইটি নিয়ে বসেছিল। বইয়ে চোখ রাখলেও ওর মনটা আজ একটু বিক্ষিপ্ত। অলোক বসু কেন আসতে চাইলেন ওদের বাড়ি সেটা নিয়েই ভাবছে ও। ওর ভাবনা অবশ্য বেশি দূর গড়ালো না। কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল কবিতা ঠিক 8টা বাজছে। দুজন কাজের সহকারী মহিলা সকাল 6:30 থেকে 7টার মধ্যে এসে যায়। যার ওপর বাজার করার দায়িত্ব সেও 7টার মধ্যেই চলে আসে। মুকুল কাল 8টায় অলোক বসুকে নিয়ে আসবে বলেছে। তার মানে নিশ্চয়ই ওরাই এসেছে। কৌতূহলবশত ঘর থেকে বেরিয়ে দোতলার ব্যালকনিতে দাঁড়ালো কবিতা। হ্যাঁ, ওর অনুমান ঠিক। পরিচারিকা মিনুমাসি গেট খুলতেই ড্রয়িং রুমের দরজায় পা রাখল অলোক আর মুকুল। ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন তপন হালদার। মুকুলকে দেখে উনি আমন্ত্রণ জানালেন ভেতরে আসার জন্য। সোফায় বসার পরই মুকুল আলাপ করিয়ে দিল অলোকের সঙ্গে। আলাপ পর্ব মিটতেই কোনো রকম ভনিতা না করে অলোক সরাসরি বলল, আমি বিশেষ একটা কারণে আজ আপনাদের বাড়িতে এসেছি। আমার একান্ত অনুরোধ, আপনি আপনার স্ত্রী, ছেলে মেয়েদের ও পুত্রবধূকে যদি একটু ডাকেন তাহলে খুব ভালো হয়। আমি সকলের সামনে আমার এখানে আসার কারণটা জানাতে চাই। একজন অপরিচিত মানুষ হয়ে এই রকম দাবি করায় হয়তো আমার স্পর্ধা দেখানো হয়ে যাচ্ছে। তার জন্য আমি অগ্রিম ক্ষমা চাইছি আপনার কাছে। তপন হালদার মিনুকে ডাক দিলেন ও আসতেই সকলকে ডেকে নিয়ে আসার জন্য বললেন। তপন হালদারের কথার গুরুত্ব এ বাড়িতে যে কতখানি তা বুঝতে দেরি হলো না অলোকের। মিনিট দুয়েকের মধ্যেই সবাই এসে হাজির হলো ড্রয়িং রুমে। মুকুল উঠে অলোকের সঙ্গে আলাপ করিয়ে দিল কল্লোল ও রেবতীর। সবাই বসতে তপন হালদার বললেন, অলোক, তুমি আমার ছেলের বয়সী, তাই তুমি করেই সম্বোধন করছি। অলোক বলল, অবশ্যই বলবেন, সেটাই তো উচিত। তপন বললেন, এবার তুমি বলো, তুমি কি বলতে চাও? অলোক বলল, আপনার মেয়ে ও বৌমার সঙ্গে কাল আলাপ হয়েছে। শুধু আলাপ হয়েছে বললে ভুল হবে। বেশ কিছুক্ষণ গল্প করেছি উনাদের সঙ্গে। আমার ভালো লেগেছে উনাদের সঙ্গে গল্প করে। এখন বাকিদের আমার পরিচয় দিই। আমি অলোক বসু, বয়স 35।
এমএসসি পাশ করেছি, কিন্তু শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোনো চাকরি পাইনি। আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, সেই সঙ্গে সকাল ও রাত্রে প্রাইভেট পড়াই। আমার বাবাও ছিলেন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। উনি রিটায়ার্ড করেছেন 3 বছর আগে। আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই বাড়ির সদস্য সংখ্যা মাত্র 3 জন। চন্দননগরে 5 কাঠা জায়গার উপর আমাদের একটা বাড়ি আছে। বাবার পেনশন ও আমার উপার্জন থেকে ভালোভাবেই চলে যায় আমাদের সংসার। নিজের সম্বন্ধে এত উপযাচিত হয়ে এত কথা বলছি আমি, আপনারা নিশ্চয় আমাকে উন্মাদ ভাবছেন। আসলে আমি পাগল টাগল নই। আপনার মেয়ের সঙ্গে কথা বলে উনাকে ভালো লেগেছে আমার। আমি উনাকে বিয়ে করতে ইচ্ছুক। আপনার মেয়ের এবং বাড়ির সকলের যদি মত থাকে, তাহলে আপনারা আমাদের বাড়ি গিয়ে বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারেন। তপন হালদার বললেন, এ তো ভালো প্রস্তাব। এতদিন আমরা বিয়ের প্রসঙ্গ তুললে কবিতা আপত্তি জানিয়েছে, তাই আমরা ওর বিয়ে দিতে পারিনি। এখন যদি ওর মত থাকে, তাহলে আমাদের রাজি না হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। অলোকবাবু বলল, আমার আর একটা কথা বলা হয়নি। বিয়ের ব্যাপারে আমার একটা শর্ত আছে। বিয়েতে পণ হিসেবে 1 টাকাও নেব না আমি। এছাড়া আমি যাকে বিয়ে করব তার বাড়ি থেকে উপঢৌকন হিসেবেও বেশি মূল্যবান কিছু নিতে পারবো না। যাকে বিয়ে করব তাকে আমাদের যা আছে তাই নিয়েই সন্তুষ্ট হতে হবে। এই শর্তে যদি কেউ রাজি হয়, তাকেই আমি বিয়ে করব। কবিতা এতক্ষণ চুপচাপ বসেছিল। অলোক বসুর কথা শেষ হতেই ও বলল, আমি এই বিয়েতে রাজি। অলোক বলল, আপনি ভেবে বলছেন তো? আমাদের গাড়ি নেই, বাড়িটাও কিন্তু দোতলা নয়। একতলাতেই 3টে ঘর ছাড়া আছে মায়ের ঠাকুর ঘর, রান্নাঘর ও 2টো বাথরুম। এছাড়া আছে ছোটোখাটো একটা ফুলের বাগান। ওই একতলা বাড়িতে সাধারণভাবে আপনি থাকতে পারবেন তো? কবিতা বলল, আমি নিজেও খুবই সাধারণ। বিলাসিতার প্রতি কোনো মোহ নেই আমার, তাই মানিয়ে নিতে কোনো অসুবিধে হবে না আমার। কিন্তু আপনার মা বাবা আমাকে পছন্দ করবেন কিনা সেটা না জেনে আপনি আগেই আমি রাজি কিনা জিজ্ঞেস করছেন কেন? কারণ প্রথমত বিয়েটা করবেন আপনি, তাই আপনার মত সবার আগে জানা দরকার। দ্বিতীয়ত, আমার বাবা মা বলে দিয়েছেন যে আমি যাকে পছন্দ করব উনারা তাকেই পুত্রবধূ হিসেবে মেনে নেবেন। আপনি কি আমার প্রতি দয়াপরবশ হয়ে আমাকে বিয়ে করতে চাইছেন? একেবারেই না। আসলে কাল আপনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে আপনার মনটা অনেক বড়। আপনি হয়তো আমার মায়ের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারবেন। ভবিষ্যতে আমার রূপ নিয়ে আপনার মনে যে কোনো আক্ষেপ হবে না, সেটা কে বলতে পারে? আমি যা করি ভেবেচিন্তেই করি। আর আমার মন অত ঠুনকো নয় যে যখন তখন বদলে যাবে। তপন হালদার বললেন, কবিতার যখন মত আছে তখন এই বিয়েতে অমত নেই আমাদের। কিন্তু তোমার শর্তটা পুরোপুরি মেনে নিই কি করে? পণ নিলে না সেটা না হয় মেনে নিলাম, তা বলে বাকিটা, মানে আমি উপহারের কথা বলছি। আমার একমাত্র মেয়ে, তাকে কিছু দেব না, সেটা কেমন করে হয়? অলোক বলল, কিছু দেবেন না সেটা আমি বলিনি। আপনি আপনার মেয়েকে অবশ্যই কিছু দেবেন, কিন্তু সেটা অল্পের মধ্যে। ঘরে ঘরে খাট, আলমারি, ড্রেসিং টেবিল আছে আমাদের। এছাড়া ফ্রিজ, ওয়াশিং মেশিন এসবও আছে। আর তেমন কিছু যদি দরকার হয়
তা কিনে নিতে পারবো আমি, তাই এসব কিছু দেবেন না। আপনার অনেক আছে তা আমি জেনেছি, কিন্তু কবিতা দেবী তো খুবই সাধারণ সাজগোজ পছন্দ করেন, তাই অলংকারও অল্প স্বল্প দিলে ভালো হয়। কবিতা বলল, আপনি চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি, যদি বিয়েটা হয় তাহলে আমি বেশি গয়নাগাটি নেব না বাবার কাছ থেকে। এরপর আর তপন হালদারের বলার কিছু ছিল না। উনি বললেন, আমি কখনো কবিতার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করিনি, ও যা চায় তাই হবে। অলোক বলল, আগামী রবিবার যদি আপনারা আমাদের বাড়ি যেতে চান তাহলে মুকুল সঙ্গে করে নিয়ে যাবে আপনাদের। তপন বললেন, তাই হবে, রবিবার বিকেলে আমরা তোমাদের বাড়ি যাব। কল্লোল এতক্ষণ কোনো কথা বলেনি। এবার বলল, সবই তো ঠিক আছে, কিন্তু একটা ব্যাপারে একটু কনসিডার করতে হবে আপনাকে। আমার দিদিকে আমরা গয়না দিয়ে সাজিয়ে দেব, এই ব্যাপারে আপনার অমত করা চলবে না। অলোক বলল, আমি আমার মত জানিয়েছি, এবার সেটা আপনার দিদির ওপর ছেড়ে দিলাম, উনি যা ভালো বুঝবেন তাই করবেন। অলোক ও মুকুল চলে যাওয়ার পর তপন হালদার বললেন, যদিও আমরা নিজেরা দেখে ও খোঁজ খবর নিয়ে বিয়েটা দেব, তবে মনে হচ্ছে অলোক ছেলেটি সৎ ও নির্লোভ। আমার ভালো লেগেছে ওকে, তোমাদের কেমন লাগলো বলো? রেবতী, লিপিকা ও কল্লোল সবাই প্রায় একই সঙ্গে বলল যে সকলেরই ভালো লেগেছে। কল্লোল বলল, অলোকবাবু কিন্তু খুব স্পষ্ট কথার মানুষ, এটা আমার ভালো লেগেছে। রেবতী উঠে কবিতাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমাদের ছেড়ে কখনো থাকিসনি, বিয়ে করে চলে যাবি ভেবে যেমন খারাপ লাগছে তেমনই ভালো লাগছে তুই বিয়ে করতে রাজি হয়েছিস বলে। বিয়ে করে চলে যাবি ভেবে যেমন খারাপ লাগছে, আমার বিশ্বাস যে এই ছেলেটি তোকে ভালো রাখবে। লিপিকা বলল, আমারও তাই মনে হয় মা। তপন বলল, অলোক তো সবই বলল, ওদের অবস্থার সঙ্গে মানিয়ে চলতে তোর অসুবিধে হবে না তো মা? কবিতা বলল, না বাবা, বাড়ির মানুষগুলো ভালো হলে সেখানে থাকতে আমার কোনো অসুবিধে হবে না। মেয়ের কথা শুনে তপনের বুঝতে অসুবিধে হলো না যে অলোককে বেশ পছন্দ হয়েছে কবিতার। এতদিনে মেয়ে একটা নতুন জীবন পাবে ভেবে মনে হলো স্বস্তির শ্বাস ফেললেন উনি। এরপর পেরিয়ে গেছে প্রায় 1 মাস। দুই বাড়ির থেকে দেখাদেখির পর্ব মিটে গেছে। অলোক ও কবিতার বিয়ের দিন ধার্য হয়ে গেছে। বৈশাখ মাসের 10 তারিখে ওদের বিয়ে। তপন হালদার ও রেবতী শুরু করে দিয়েছেন মেয়ের বিয়ের তোড়জোড়। ইতিমধ্যে অলোক ও কবিতার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। রোজ রাত্রে কবিতাকে নিয়মিত ফোন করে অলোক। রোজই প্রায় ঘণ্টাখানেক ধরে কথা বলে ওরা। অলোকের আন্তরিক ব্যবহারে মুগ্ধ কবিতা। ওর মতো একটা কুরুপা মেয়েকে যে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে কেউ, একথা স্বপ্নেও কখনো ভাবেনি ও। নিজের রূপের জন্য এতদিন নিজেকে ভাগ্যহীনা মনে হতো কবিতার। এখন তার উল্টোটাই মনে হয়। সৃষ্টিকর্তার ওপর আর কোনো ক্ষোভ নেই ওর, বরং অলোকের মতো একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চলেছে বলে ঈশ্বরকে ধন্যবাদ জানায় মনে মনে। কাঠিন্যের আবরণ থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে কবিতা। ওর নিস্তরঙ্গ জীবনে এখন বইছে প্রেমের হিল্লোল।